বিষয়বস্তু হচ্ছে যে ডেটা ভিজুয়ালাইজেশন উইথ আর। আমরা এখানে একটা আর এর প্যাকেজের কথা জানবো, ggplot2। আজকে অ্যাকচুয়ালি আমরা কোড করব না, মানে কোনো কোডিং পার্ট আজকে নাই। আমরা বেসিক্যালি একটা ওয়েবসাইট দেখব যে কিভাবে আমরা কখন মানে ডেটা সেটের উপর ভিত্তি করে কোন ধরনের ভিজুয়ালাইজেশন চুজ করব, আর হচ্ছে যে কিছু থিওরি আছে সেগুলো আমরা এখানে দেখব। ফার্স্ট অফ অল আমাদের আজকের এজেন্ডার পার্টে যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশন বলতে আমরা কি বুঝি, এটার পারপাস কি, কেন আমাদের দরকার সেগুলো, এবং কি ডেফিনেশন অফ কি টার্মস অ্যান্ড কনসেপ্টস। এরপর হচ্ছে আমরা যেটা দেখব ডেটা ভিজুয়ালাইজেশন ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি মানে আমরা নাম শুনে বুঝতে পারছি যে আমরা একটা ডেটা সেট দেখে বুঝতে পারবো কিভাবে যে কোন ভ্যারিয়েবলের জন্য কোন ধরনের গ্রাফ আমরা ক্রিয়েট করতে পারবো বা আমরা চুজ করব। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন টু ডেটা ভিজুয়ালাইজেশন। এখন ডেটা ভিজুয়ালাইজেশনের কিছু মানে পারপাস আছে। দ্য প্রিন্সিপাল পারপাস অফ দ্য গ্রাফ ইজ টু আনসার কোয়েশ্চেন অ্যাবাউট ডেটা। ওকে, দ্য পারপাস অফ অল স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউরস ইজ টু মেক ডেটা আন্ডারস্ট্যান্ডেবল। আমরা যখন নিউমেরিক্যালি কোনো ডেটা সেটকে সামারাইজ করি, সেটা যতটা আমাদের কাছে মানে বুঝতে পারাটা সহজ, তার থেকে অনেক বেশি সহজ একটা গ্রাফ তৈরি করলে। মানে দেখা যাচ্ছে একটা পুরো ডেটা সেটের জন্য আমরা যদি একটা গ্রাফ তৈরি করি, তাহলে একটা ডেটা সেট সম্পর্কে আমরা একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যেতে পারি। কিন্তু আমরা যদি সেটা নিউমেরিক্যালি প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের অনেক কি বলে অনেক ইনফরমেশান আমাদেরকে শো করতে হবে। তো সব ইনফরমেশান আমরা একসাথে কম্পাইল করে একটা গ্রাফে তুলে দিতে পারি। এই জন্য বলা হয় আ পিকচার ওয়ার্থ 1000 ওয়ার্ডস। ওকে, whether you are reading a data report at work or conducting a cancer research project, it is a good idea to able to interpret large amounts of numerical data। যেটা একটু আগেই বললাম যে আমাদের হাতে লার্জ ডেটা সেট থাকলে সেক্ষেত্রে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন চুজ করি আমাদের ডেটা স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্ট করার জন্য। দ্য আলটিমেট পারপাস অফ গ্রাফ ইজ টু মেক বাঞ্চ অফ নাম্বারস, ইট মিনস ডেটা আন্ডারস্ট্যান্ডেবল। এরপরে হচ্ছে আমরা যে লাইব্রেরিটা বা প্যাকেজটা শিখবো আর এর, সেটার নাম হচ্ছে ggplot2। এটা হ্যাডলি তৈরি করেছেন। ওনার সম্পর্কে আমরা আগে শুনেছি, উনি আর স্টুডিওর একজন সায়েন্টিস্ট। তো ggplot2 আমাদেরকে স্ট্যাটিক ভিজুয়ালাইজেশন প্রোভাইড করে। হ্যাঁ, এখানে বলা আছে যে এ জেনারেল স্কিম ফর ডেটা ভিজুয়ালাইজেশন হুইচ ব্রেকস আপ গ্রাফস টু ইনটু সিমেন্টিক কম্পোনেন্টস সাচ এজ স্কেলস অ্যান্ড লেয়ার্স। ওকে, আমরা একটু পরে দেখব একটা গ্রাফের অ্যানাটমি, মানে একটা গ্রাফে কী কী কম্পোনেন্টস মাস্ট থাকতে হবে, একটু পরে আমরা সেটা দেখব। তো এই যদি আমরা বলে থাকি যে ggplot2 আমাদের কী কাজে হেল্প করে, তো ggplot2 অ্যাকচুয়ালি এখানে গ্রামার অফ গ্রাফিক্স ইমপ্লিমেন্ট করা আছে। হোয়াট ইজ গ্রামার অফ গ্রাফিক্স আমরা একটু পরে দেখছি। এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রামার অফ গ্রাফিক্সটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা আছে। ggplot2 আমাদের যেটা হেল্প করে স্ট্যাটিক প্লট, মানে এখানে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি থাকে না। আমরা অনেক সময় দেখি না যে একটা গ্রাফের উপর যখন আমরা মাউস হোভার করি তাহলে আমাদের ইনফরমেশনগুলো শো করে। ggplot2 আমাদের এই টাইপের প্লট প্রোভাইড করে না, বা এই টাইপের ফাংশনালিটি আমাদেরকে প্রোভাইড করে না। আমরা যদি ইন্টারঅ্যাক্টিভিটি চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটা প্যাকেজ আছে যেটাকে আমরা বলি হচ্ছে প্লটলি। প্লটলি যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়ালাইজেশন পাবো। তো আমরা শিখবো ggplot2 শিখলে মূলত আমরা প্লটলিও খুব ইজিলি শিখতে পারবো। টাইপস অফ ভিজুয়ালাইজেশন। স্ট্যাটিস্টিক্সে দুই ধরনের ভিজুয়ালাইজেশন আছে, একটাকে বলে এক্সপ্লোরেটরি আর একটা এক্সপ্লানেটরি। তো এক্সপ্লোরিং ডেটা ভিজুয়ালি টু ফাইন্ড প্যাটার্নস অ্যামং দ্য ডেটা এন্টিটিস, এইটাকে বলা হয় এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস বা এক্সপ্লোরেটরি ভিজুয়ালাইজেশন। আর যদি আমরা কোনো মানে দেখাই শোকেজিং দ্য আইডেন্টিফাইড প্যাটার্নস ইউজিং সিম্পল গ্রাফস অর্থাৎ রিলেশনশিপ, সেটাকে আমরা বলতে পারি এক্সপ্লানেটরি ডেটা ভিজুয়ালাইজেশন। ওকে, তো এখানে যেটা বললাম যে দুই টাইপের ডেটা ভিজুয়ালাইজেশন আছে, একটা এক্সপ্লোরেটরি আর একটা এক্সপ্লানেটরি। ডেটা ভিজুয়ালাইজেশন কেন, একটু আগে আমরা বলেছি আ পিকচার ইজ ওয়ার্থ 1000 ওয়ার্ডস। ওকে, ডেটা ভিজুয়ালাইজেশন আমাদের যেটা করে মেক এ বিগ অ্যান্ড স্মল ডেটা ইজিয়ার ফর দ্য হিউম্যান ব্রেইন টু আন্ডারস্ট্যান্ড। তো আমরা নাম্বার যতটা না দ্রুত আমাদের ব্রেইন প্রসেস করতে পারে, মানে ইনফরমেশন, তত দ্রুতই আমরা কি করতে পারি, একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এটা ইজিলি প্যাটার্ন ডিটেক্ট করতে পারি। ট্রেন্ডস অ্যান্ড চার্টস অর আউটলায়ার্স গ্রুপ অফ ডেটা খুব দ্রুতই আমরা এটা ডিটেক্ট করতে পারি। Good data visualization should place meaning into complicated data sets
so that their message is clear and concise. ওকে, তো যেটা বললাম ডেটা ভিজুয়ালাইজেশনের পারপাস, আমি যদি বলি মানে ইন শর্ট, সেটা হচ্ছে যে আমরা মানে লার্জ হোক বা স্মল ডেটা সেট হোক, মানে খুব দ্রুত বোঝার জন্য মানে একবারে দেখেই যাতে আমরা একটা ডেটা সেট সম্পর্কে বা একটা ডেটা সেটের কোনো অংশ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাই, সেজন্য মূলত আমরা বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করি বা ভিজুয়ালাইজেশন করে থাকি। এরপর হচ্ছে গ্রামার অফ গ্রাফিক্স। 4টা কম্পোনেন্টস নিয়ে মূলত এই গ্রামার অফ গ্রাফিক্স তৈরি। একটা হচ্ছে ডেটা, যেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো, দ্য ডেটা সেট বিং প্লটেড। আর একটা অ্যাস্থেটিক্স, যেটাকে বলা হয় দ্য স্কেলস অন টু হুইচ উই প্লট আওয়ার ডেটা। এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখলে মনে হবে। জিওমেট্রি মানে হচ্ছে ভিজুয়াল এলিমেন্টস ইউজড ফর ডেটা। এই জিওমেট্রি মানে হচ্ছে যে আমরা এটা হিস্টোগ্রাম তৈরি করতে চাই বা প্লট অথবা ভায়োলিন প্লট। এই জিওমেট্রি হচ্ছে যে জাস্ট আমরা কোন টাইপের প্লট দেখাতে চাই বা করতে চাই, সেটা হচ্ছে জিওমেট্রি। আর ফ্যাসিট মানে হচ্ছে যে আমরা যখন যেমন কন্টিনেন্ট, এখানে আমরা যদি একটু পরে আমরা একটা ডেটা সেট দেখবো। ফ্যাসিট মানে গ্রুপস বাই হুইচ উই ডিভাইড ডেটা। যেমন আমরা যদি বলি যে কন্টিনেন্ট, তাহলে 6টা কন্টিনেন্ট আছে, এটাকে আমরা 6টা গ্রুপে ভাগ করতে পারি। তো আমরা গ্রাফেও কীভাবে এটা ভাগ করতে পারি সেটা আমরা দেখব। তো এই ব্যাপারটাকে বলা হয় ফ্যাসিট। তো এই মোটামুটি 4টা কম্পোনেন্টস আমরা গ্রামার অফ গ্রাফিক্সে দেখতে পাবো। একটা হচ্ছে ডেটা। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে অ্যাস্থেটিক্স মিনস হচ্ছে আমরা একটা গ্রাফে এই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে বলি অ্যাস্থেটিক্স। এখন আমরা জানি যে আমরা 2 ধরনের স্কেলে ডেটা প্লট করতে পারি, একটা হচ্ছে লিনিয়ার স্কেল আর একটা লগ স্কেল। আমরা সব কিছুই দেখবো ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট। ওকে, তো গ্রামার অফ গ্রাফিক্সের আমরা এই 4টা কম্পোনেন্টস সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখবো। আর জিওমেট্রি মানে হচ্ছে শেপ, মানে হচ্ছে ভিজুয়াল এলিমেন্টস বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আমরা কোনটা সিলেক্ট করতে চাই, সেটা হতে পারে হিস্টোগ্রাম, বার প্লট অথবা স্ক্যাটার প্লট। এখন আমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছিলাম এই ডেফিনেশনস অ্যান্ড কনসেপ্টগুলো, তবুও আমরা এখন আবারও দেখব, কারণ আমরা যখন ভিজুয়ালাইজেশন করতে চাইবো তখন আমাদের আসলে এই ডেফিনেশনস, কি টার্মস বা কনসেপ্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা ডেটা সেট দেখে না বুঝতে পারি যে কোনটা কোন টাইপের ডেটা বা কোনটা কোন স্কেলে আছে, তাহলে আমরা ভালো ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারবো না। এ কারণে আমাদের এই ডেফিনেশন বা কি টার্মস বা কনসেপ্টগুলো আমাদের জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আসি ভ্যারিয়েবল। আমরা নিশ্চয়ই জানি হোয়াট ইজ ভ্যারিয়েবল, ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিসক্রাইব সাম ফিজিক্যাল অর মেন্টাল aspect of individual groups or intimate object. Okay, the key point is that variable can vary and can be expressed as a particular numerical value or as falling in a unique category. The following are some of examples. যেমন gender, এটা আমাদের একটা categorical variable, আমরা জানি, as the observed variable could vary in two ways, either female or মেল, এটাকে আমরা বলতে পারি ডিসক্রিট ভ্যারিয়েবল। হ্যাঁ, মেন্টাল স্টেট কুড বি এ ভ্যারিয়েবল, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরি অ্যাংশাস, নিউট্রাল, রিল্যাক্সড অ্যান্ড ভেরি রিল্যাক্সড। ওকে, এটাও আমাদের একটা ভ্যারিয়েবল। যেখানে আমরা এখানে পড়ে এসেছি যে একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল অথবা মেন্টাল আসপেক্ট বা কন্ডিশন প্রকাশ করতে হেল্প করে যে কোনো ইন্ডিভিজুয়াল বা গ্রুপের ক্ষেত্রে। ওকে, নাম্বার অফ এরর্স অন এ রিটেন টেস্ট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ভ্যারিয়েবল। ওকে, ইফ there were 10 questions, then such a variable could vary from 0 to 10 errors. Then make of automobile owned or leased can be considered as a variable, discrete and continuous. এটা বলতে কি বোঝায় আমরা অলরেডি পড়েছি, যেমন 1 2 3 এগুলোকে আমরা বলে থাকি ডিসক্রিট, না? কারণ আমরা যেসব নাম্বারকে বা যেসব ভ্যালুকে ইন ফ্র্যাকশনে লিখতে পারি না বা ফ্র্যাকশনে ডিভাইড করতে পারি না, তাদেরকে আমরা বলবো ডিসক্রিট ডেটা। কিন্তু যদি যখন আমরা লিখবো 2.2 অথবা 3.2 3.4, এগুলোকে বলবো কন্টিনিউয়াস ডেটা। যেমন হাউ হাই ওয়ান ক্যান জাম্প ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ভ্যারিয়েবল। এটা মানে আমরা জানি যে ক্যান জাম্প মানে কতটুকু উচ্চতা, তো সেটা অ্যাকচুয়ালি হতে পারে 1.2 মিটার অথবা 3.1 সেন্টিমিটার, মানে এটা আমাদের ভগ্নাংশে হতে পারে বা ফ্র্যাকশনে হতে পারে। তারপরে স্পিড অফ অ্যান এয়ারপ্লেন, ঠিক আছে, ক্যান বি কনসিডার্ড অ্যাজ ভ্যারিয়েবল, এটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ওয়েট অফ এ পারসন, এটা একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তো এগুলো আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ ভ্যারিয়েবল এবং টাইপস অফ ভ্যারিয়েবলস। তো এখানে আমরা আবারও এগুলো কেন দেখছি, কারণ আমরা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে যদি আমরা ঠিকঠাক ভ্যারিয়েবল না চিনি, তাহলে আমাদের
আমরা কোন ধরনের প্লট চুজ করব সেটা আমরা ঠিক করে চুজ করতে পারবো না। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে ভ্যারিয়েবল হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স ডিসক্রাইব করে একটা ইন্ডিভিজুয়াল সম্পর্কে, সেটা হতে পারে ইদার ফিজিক্যাল অর মেন্টাল। ওকে, আর ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি যদি নিউমেরিক বলি তাহলে সেটা হচ্ছে দুই ধরনের, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। আর যদি আমরা ক্যাটাগরিক্যাল বলি তাহলে সেটা হচ্ছে নমিনাল অ্যান্ড অর্ডিনাল। তো ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা জানি যে a characteristic that describes some physical or mental aspect of individual or group or intimate object that has been observed. The term discrete describes how the variable is measured or counted. আমরা কিন্তু বলতে পারি না যে নাম্বার অফ স্টুডেন্ট 2.1, এটা বলা যায় যে একটা মানে ক্লাসে বা গ্রুপে এত সংখ্যক স্টুডেন্ট আছে না। তো কাউন্টসের বেলায় আমরা কখনো ফ্র্যাকশনকে কী করি না, বিবেচনা করি না, বা এটা হয় না, মানে আমরা কাউন্টস করতে পারি না, এই জন্য এখানে বলা হয়েছে কাউন্টেড। Discrete variables vary in manner so that characteristics being measured fall in unique categories. এটা অ্যাকচুয়ালি ইউনিক ক্যাটাগরি হবে। যেমন যদি আমি এভাবে ক্যাটাগরাইজ করি যে ফিমেল মানে 0 আর মেল মানে হচ্ছে 1, তাহলে এটা কিন্তু আমাদের দুইটা ক্যাটাগরি হলো। আবার যদি আমি বলি যে 1 2 3 4 অ্যান্ড 5, 1 স্টার 2 স্টার 3 স্টার অ্যান্ড 4 অ্যান্ড 5 স্টার, তাহলে এটা কিন্তু আমাদের 5টা ক্যাটাগরিতে কনভার্ট হলো। হ্যাঁ, Thus, a category must be mutually exclusive, which means that any observation must fall in one and only one category. তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা অলরেডি পড়েছি স্ট্যাটিস্টিক্সে, আমি জাস্ট আবার রিভিউ করছি, এই জন্য আমি একটু ফাস্টার যাচ্ছি। এক্সাম্পল অফ ডিসক্রিট ভ্যারিয়েবলস ফ্রম লিস্ট অ্যাবভ আর জেন্ডার, মেন্টাল হেলথ স্টেট, নাম্বার অফ এরর্স অ্যান্ড মেক অফ অটোমোবাইলস। ওকে, কন্টিনিউয়াস যেটা একটু আগে আমরা পড়েছি যে এটাও সেম ফিজিক্যাল আর মেন্টাল অ্যাসপেক্ট বর্ণনা করতে পারে। এটা অবশ্যই আমরা কি করতে পারি যে কন্টিনিউয়াস ভেরিয়েবল যেটা, সেটা এখানে বলা হয়েছে যে ভ্যারি বাই টেকিং এনি ওয়ান অফ দ্য লার্জ নাম্বার অফ মেজার্স অফ এন ইনফাইনাইট। ওকে, এক্সাম্পল অফ কন্টিনিউয়াস ভেরিয়েবলস অ্যাবভ আর ওয়েট, স্পিড। ওকে, যেমন নাম্বার অফ স্টুডেন্টস, এটাকে আমরা বলবো ডিসক্রিট ভেরিয়েবল কারণ এটা একটা কাউন্টস। ওকে, কিন্তু ওয়েটের বেলায় আমরা বলতে পারি যে 1.2 মিটার অথবা 1.3 মিটার, অর্থাৎ আমরা এটা ফ্র্যাকশানে বলতে পারছি। যেটা আমরা ফ্র্যাকশানে বলতে পারছি বা লিখতে পারি সেটাকে আমরা বলে থাকি কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর যেটা অ্যাকচুয়ালি ইউনিক ক্যাটাগরিতে আমরা লিখতে পারি অথবা সেখানে ফ্র্যাকশান থাকে না, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট ভেরিয়েবল। তো নিউমেরিক ভ্যারিয়েবলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের উপরে আমরা অ্যারিথমেটিক অপারেশনস মানে বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি। কিন্তু যখন আমরা কোয়ালিটেটিভ ডেটা বা ক্যাটাগরিক্যাল ডেটা হ্যান্ডেল করব, সেক্ষেত্রে আমাদের যে অ্যারিথমেটিক অপারেশনসগুলো আছে বা অ্যারিথমেটিক যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি না। ওকে, এটা জাস্ট দুইটা ডিফারেন্স আমরা মনে রাখলেই বুঝতে পারবো। দেন ক্যাটাগরি, এটা অবশ্যই ন্যাচারাল গ্রুপিং অফ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিসক্রিট ভ্যারিয়েবল থিঙ্ক অফ দ্য টাইপ অফ অটোমোবাইল। ওকে, তো ক্যাটাগরি আমরা অলরেডি পড়েছি, যেমন মেল অ্যান্ড ফিমেল, ইয়েস অর নো। হ্যাঁ, এগুলো অলরেডি আমরা পড়েছি যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল কাকে বলে। তারপরে যদি আমরা বলি যে একজনের ডিজিজ আছে কি নাই, ইয়েস অর নো। হ্যাঁ, অর্থাৎ তার ডিজিজ থাকতেও পারে নাও পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে বিএমআই, তাহলে একজন নর্মাল, ওভারওয়েট, তারপরে হচ্ছে আন্ডারওয়েট অ্যান্ড ওবেজ, এই ক্যাটাগরিগুলো হতে পারে। তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা বা ক্যাটাগরি টাইপের ডেটা। দেন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এটা বলতে কি বোঝানো হয়? প্লেনলি স্পিকিং, আ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন জাস্ট a bunch of numbers that resulted when something was measured at the continuous level. আমরা এই যে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট পড়লাম, এটা এখন এটা দেখে আমাদের বোঝা উচিত যে অ্যাকচুয়ালি কোন ধরনের ডেটা নিয়ে আমরা কথা বলছি। উই ইউজ ভেরিয়াস টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইনক্লুডিং গ্রাফস টু মেক সেন্স অফ সাচ ডিস্ট্রিবিউশনস। আমরা শিখবো ইনশাআল্লাহ যে এই ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে কাজ করতে হয়। যেমন আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেছি কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে, তখন আমরা নিউমেরিক্যাল মেজার হিসাবে মিন, মিডিয়ান, তারপরে হচ্ছে কোয়ার্টাইল, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, এগুলো আমরা করতে পারি। তেমনি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে সাধারণত হিস্টোগ্রাম, ভায়োলিন প্লট, এই জিনিসগুলো বা এই প্লটগুলো আমরা চুজ করতে পারি। এখানে বলা আছে হিস্টোগ্রাম অ্যান্ড লাইন গ্রাফস আর দ্য মোস্ট কমনলি ইউজড গ্রাফিং টেকনিক্স টু ডেসক্রাইব কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনস অর কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস। এমনি ডিসক্রিট ডিস্ট্রিবিউশনস, এটা আমরা অলরেডি পড়েছি। তো এটা আমি স্পেসিসের কথা লিখেছি, অ্যাকচুয়ালি এখানে আর লিখতে পারি, আর স্পেসিস অর পাইথন, যে কোনোটা দিয়ে আমরা
ইয়ে করতে পারি। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন সাধারণত আমরা ডিসক্রাইব করে থাকি বার গ্রাফ বা বার প্লট দিয়ে। হোয়াট ইজ বার গ্রাফ অ্যান্ড হিস্টোগ্রাম ইনশাল্লাহ একটু পরে আমরা দেখছি, সমস্যা নেই। তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশনটা যেটা বললাম যে এটা অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে ক্যাটাগরিক্যাল ডেটা ডিসক্রিপশন সেটাও হবে। তো ক্যাটাগরিক্যাল ডেটা ডিসক্রাইব করতে সাধারণত ব্যবহার করা হয় বার গ্রাফ, আর নিউমেরিক্যাল ডেটার জন্য ব্যবহার করা হয় হিস্টোগ্রাম অ্যান্ড লাইন প্লট। ওকে, লেভেল অফ মেজারমেন্ট আমরা জানি যে 4 ধরনের লেভেল অফ মেজারমেন্ট রয়েছে। একটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, interval and ratio. The level of measurements, a classification method used to define how variables are measured. For example, most statistical work therefore possible ways measure to variables. Actually আমরা এই 4টা স্কেল আমরা পাবো মেজারমেন্টের: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও। এটা আমরা স্ট্যাটিস্টিক্সে দেখিয়েছিলাম, আপনারা আবার এগুলো একটু রিকল করবেন। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অলরেডি আমরা এটা পড়েছি, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে হচ্ছে যে দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ম্যানিপুলেটেড অ্যান্ড হ্যাজ দ্য ফ্রিডম টু টেক অন different values. It is the pre-assumed cause of change in dependent variable in experimental work. এটা কেন আমরা পড়ছি এখন আবারও, কেন ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পড়ছি সেটা আমরা এখানে ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। ওকে, যেমন এটা হচ্ছে আমরা জানি এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমাদের থাকে এক্সপেরিয়েন্স, মানে হচ্ছে ইয়ার অফ এক্সপেরিয়েন্স, আর এই পাশে হচ্ছে স্যালারি, তাহলে আমাদের মানে ব্যাপারটা কি? যদি আমরা নর্মাল সেন্সে কি বুঝি যে হচ্ছে এক্সপেরিয়েন্স যদি বাড়ে তাহলে আমাদের স্যালারিটাও কী হবে? বাড়বে। যদি এক্সপেরিয়েন্স বাড়ে স্যালারি বাড়বে, এক্সপেরিয়েন্স যার কম তার স্যালারি কম, তাই না? তার মানে হচ্ছে এই স্যালারিটা ডিপেন্ড করতেছে কার উপর? এক্সপেরিয়েন্সের উপর। তাহলে এখানে ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের স্যালারি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে ইনডিপেন্ডেন্ট হচ্ছে এক্সপেরিয়েন্স। তেমনি স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে এইখানে আমাদের আউটকাম কোনটা? আউটকাম হলো ক্যান্সার, রাইট? তাহলে ক্যান্সারটা কি ডিপেন্ডেন্ট না ইনডিপেন্ডেন্ট? এটা আপনাদের পারা উচিত, এটা আমি বহু আলোচনা করেছি। আবারও বলছি, স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে এখানে আমাদের ক্যান্সারটা হলো আউটকাম, তাহলে ক্যান্সারটা কি মানে ডিপেন্ডেন্ট নাকি ইনডিপেন্ডেন্ট? ইয়েস, এটা হলো ডিপেন্ডেন্ট, আর স্মোকিং ইনডিপেন্ডেন্ট। ওকে, তো এইটা হচ্ছে আমরা তাহলে একটু আগেই দেখলাম। তাহলে বলেন তো এক্স এক্সিস বরাবর আমরা কোন ধরনের ভ্যারিয়েবল মানে করব, প্লট করব বা চুজ করব? হ্যাঁ, এটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর অলওয়েজ আমাদের ওয়াইটা হবে আউটকাম। ওকে, আউটকাম মানে কি? যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালাম, এখানে অনেক কথাবার্তা আছে, জাস্ট এটা ফর্মালিটির জন্য আমি দিয়েছি, কিন্তু মানে বোঝার জন্য যদি আমরা করি। আচ্ছা, আর একটা কথা, আমরা যখন এপিডেমিওলজিক্যাল ডেটা হ্যান্ডেল করব তখন কিন্তু একটা নাম আছে, এক্সপোজার অ্যান্ড আউটকাম। তাহলে স্মোকিং অ্যান্ড ক্যান্সার, এটার মধ্যে এক্সপোজার কোনটা? ইয়েস। ওকে, তাহলে এখানে যেটা আমরা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট দুইটা দেখলাম, আর এটা আমরা মনে রাখবো যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর অথবা এক্স কোঅর্ডিনেট, এটা অ্যাক্সিস বলাই উত্তম। এক্স অ্যাক্সিস বরাবর আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কী করব? প্লট করব, আর এদিকে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা। এখন একটা জিনিস হচ্ছে, আপনারা বিভিন্ন টিউটোরিয়াল বা কোর্সে দেখবেন তারা ডিরেক্ট গিয়েই হচ্ছে যেটা করা হয়েছে যে আসলে যখন একজন টিউটোরিয়াল বানান তা সে মানে ভিউয়ারদের কথা চিন্তা করে মানে ভিডিও শর্ট করার জন্য অনেক শর্টকাটে বানায়। তো যেটা হয় যে ডিরেক্টলি তারা এই ggplot2 দিয়ে বা আর প্রোগ্রামিংয়ের বা পাইথনের দিয়ে কোড লেখা স্টার্ট করে। তো যেটা হয় যে মানে রিয়েল ডেটা হ্যান্ডেল করতে গেলে এই কনসেপ্টগুলো যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু আমরা ভিজুয়ালাইজেশন করতে পারবো না। কোড কিন্তু আসলে অনেকেই লিখতে পারে, কিন্তু সেখান থেকে ইন্টারপ্রিটেশন করা বা মানে ভালোভাবে গ্রাফগুলো তৈরি করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড নলেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য আপনারা এগুলো স্কিপ করবেন না। এরপর হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। এটা মানে ইন দিস কোর্স দ্য টার্ম হরাইজন্টাল অ্যাক্সিস ইজ ইউজড ইনফ্রিকুয়েন্টলি অ্যাজ দ্য প্রিফার্ড টার্মিনোলজি এক্স অ্যাক্সিস। অ্যাকচুয়ালি যেটা একটু আগে আমরা শিখলাম যে হরাইজন্টাল অ্যাক্সিস, এটার পরিবর্তে আমরা এখানে বলবো অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস। Okay, both these terms will always refer to horizontal axis of the chart you are building.
during certain ggplot2 operations we will find that the vertical axis is referred to as x-axis মানে এটা when this happens we revert the term horizontal axis so that avoid confusion তো এই horizontal axis কে আমরা কি বলবো x-axis আমরা পরবর্তীতে যেন এটা কনফিউজড না হই আর ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা সেটার নাম ওয়াই অ্যাক্সিস এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস তো এখানে আমাদের এই যে হরাইজন্টাল অ্যাক্সিসটাকে অনেক বইয়ে বা অনেক জায়গায় আছে এটা হরাইজন্টাল অ্যাক্সিস তো এটাকে বলবো এক্স অ্যাক্সিস আর যেটা ভার্টিক্যাল সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়াই অ্যাক্সিস এখন আমাদের অনেক সময় আমাদের প্রয়োজনে গ্রাফ মানে অ্যাক্সিস কোঅর্ডিনেট করতে মানে চেঞ্জ করতে হতে পারে কোঅর্ডিনেট ফ্লিপ করতে হতে পারে সেটা আমরা দেখব পরে এখন না ওকে এখন আমরা হচ্ছে এই একটা স্লাইডে একটু বেশি সময় নেব যেটা ওকে এই অ্যানাটমি অফ এ ফিগার আপনারা যখন ফিগার তৈরি করবেন তখন অ্যাকচুয়ালি কি কি জিনিস আমাদেরকে মানে এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র আছে ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখি যে এইটা হলো এই যে দেখেন এক্স অ্যাক্সিস রাইট এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস এই যে এটা হলো ওয়াই অ্যাক্সিস এখন এক্স অ্যাক্সিসের মধ্যে দেখেন এই যে এরকম কিছু দাগ আছে না দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দাগ আছে এই দাগগুলোকে বলা হয় মাইনর টিক লেভেল আবারও বলছি মাইনর টিক লেভেল আর এই যে এইগুলাকে বলে হচ্ছে মেজর টিক লেভেল আর মানে এই ছোটোগুলা যেটা সেটাকে বলে মাইনর টিক আপনি যখন একটা গ্রাফ তৈরি করবেন তখন এক্স অ্যাক্সিস বরাবর আপনি কি প্লট করছেন সেটা আপনাকে লিখতে হবে সেটাকে বলা হয় এক্স লেভেল ওকে আপনি ওয়াই অ্যাক্সিস বরাবর কি দিচ্ছেন ফর এক্সাম্পল এক্স লেভেল যদি আমি এখানে এক্সপেরিয়েন্সটা দিই মানে ইয়ার অফ এক্সপেরিয়েন্স তাহলে এটাকে বলবো এক্স লেভেল এখানে যদি আমি স্যালারি দিই তাহলে এটা হচ্ছে ওয়াই লেভেল এই ওয়াই লেভেলটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই লেভেল তাহলে একটা গ্রাফের ক্ষেত্রে প্রথমে আমরা কি দেখব এক্স অ্যাক্সিস বরাবর এক্স লেভেল আমরা লিখব কি প্লট করতে চাই ওয়াই অ্যাক্সিস বরাবর লিখব সেটাকে আমরা বলবো ওয়াই লেভেল এরপরে হচ্ছে এই যে এইগুলাকে বলা হয় মাইনর টিক এটা আমরা মনে রাখবো মাইনর টিক একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিগার টাইটেল এই যে এটা হচ্ছে ফিগার টাইটেল তার মানে হচ্ছে এক্স লেভেল ওয়াই লেভেল টাইটেল গেল এখন আপনি দেখেন এই লাল একটা লাইন আছে গ্রিন আর একটা লাইন আছে তার মানে হচ্ছে এটা দুইটা ভ্যারিয়েবল প্লট করা হয়েছে তা আপনি কিভাবে বুঝবেন যে এইটা ফর এক্সাম্পল ধরেন হচ্ছে দুইটা ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই এই দুইটাই হচ্ছে আপনার করা হয়েছে এখন আপনি বুঝবেন কিভাবে যে এই লাল দাগটা এক্স এটা ওয়াই সেটা বোঝার জন্য আমাদেরকে এই যে লেজেন্ড দিতে হবে মানে আমার এখানে বলতে হবে যে এক্স লাইন দ্বারা আমি বুঝিয়েছি ওয়াই এক্স সরি এই রেড লাইন দ্বারা আমি বুঝিয়েছি এক্স আর এই গ্রিন লাইন দ্বারা বুঝিয়েছি ওয়াই এটাকে বলা হচ্ছে লেজেন্ড তাহলে আমি যেটা বললাম এক্স লেভেল ওয়াই লেভেল টাইটেল লেজেন্ড এই জিনিসগুলো যদি মনে এই জিনিসগুলো আমাদের হচ্ছে একটা ফিগারে অনেক গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা আমরা এটা খুব ভালোভাবে মনে রাখবো যে আবার বলছি একটা ফিগারের ক্ষেত্রে আমাদের এক্স লেভেল ওয়াই লেভেল টাইটেল অ্যান্ড লেজেন্ড এই জিনিসগুলো একদম ক্লিয়ার হতে হবে মানে হচ্ছে ক্লিয়ারলি আপনাকে ডিসক্রাইব করতে হবে হ্যাঁ যে আপনি এখানে কি করেছেন সেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে আমি যখন ggplot2 দিয়ে করবো আরও অনেক কিছু করা যায় সেটা আমরা দেখব তাহলে মোটামুটি একটা ফিগারের অ্যানাটমি আমরা এখান থেকে শিখলাম এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আমরা ছোটবেলায় যখন গ্রাফ পেপার যখন ব্যবহার করেছিলাম এই যে এরকম ছিল না দাগ ছিল না অনেকগুলা হিজিবিজি মানে ছোট ছোট দাগ ছিল তো না এইগুলাকে বলে হচ্ছে এই যে এইগুলাকে বলে গ্রিড বা গ্রিড লাইন মনে থাকবে এগুলাকে বলা হয় গ্রিড বা গ্রিড লাইন ওকে এখন আমরা আসি ডেটা ভিজুয়ালাইজেশন ডিসিশন ট্রি মানে হচ্ছে আমরা কখন কোন ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন চুজ করব সেটা হচ্ছে আমাদের মানে এখন এইটা আমাদের শিখতে হবে আমি একটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব সেই ওয়েবসাইট আপনারা ব্যবহার করলে খুব ইজিলি এটা আপনি রেফারেন্স হিসেবে রাখবেন আপনার মুখস্থ করা দরকার নাই যখন আপনার কাজে দরকার তখন আপনি বের করলেই আপনি এটা ভালো করে বুঝতে পারবেন
তো সেই ওয়েবসাইটটা হচ্ছে data2viz.com, আর আমরা রেফারেন্স হিসাবে আর গ্রাফ গ্যালারি এই ওয়েবসাইটটা ইউজ করব। এখানে আপনি সব ধরনের গ্রাফ পাবেন। আপনি ধরেন ভুলে গেছেন একটা গ্রাফ তৈরি করতে হবে, বাট আপনি ভুলে গেছেন, আপনি জাস্ট এখানে গিয়ে ইয়ে করলেই চলবে যে আপনি কিভাবে এটা তৈরি করবেন, মানে গ্রাফগুলা। তো এখন আমরা এই ওয়েবসাইটটা এক্সপ্লোর করব। ওকে, এই ওয়েবসাইটটা এক্সপ্লোর করার জন্য আমি ডিসিশন ট্রিটা আমরা এখান থেকে দেখব। আপনারা কি আমার ওয়েব ইয়াটা মানে দেখতে পাচ্ছেন? ওকে, এখন দেখেন এখানে আসবো এই ওয়েবসাইটটা data2viz.com। আসার পরে এই যে দেখেন এই যে ডিসিশন ট্রিটা, এইটা হচ্ছে আমাদেরকে ভালো করে শিখতে হবে। তো এখানে বাই ডিফল্ট সিলেক্টেড আছে কোনটা? নিউমেরিক, রাইট? তারপরে এখানে আপনি ক্লিক করলে ক্যাটাগরিক্যাল ডেটা, তারপরে ক্যাটাগরিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল ডেটা, এরপরে আছে ম্যাপস, যেটা আমরা শিখবো ইনশাল্লাহ, নেটওয়ার্ক অ্যান্ড টাইম সিরিজ। তো আমি পার্ট বাই পার্ট আসছি। নিউমেরিক ডেটা, আপনি যখন একটা ডেটা সেট দেখবেন, যদি আপনি একটা নিউমেরিক ভ্যারিয়েবল প্লট করতে চান, সেক্ষেত্রে কোন ধরনের প্লট চুজ করবেন? আপনি এখানে কার্সারটা নিলে এখানে ডেটা সেটটা দেখতে পাচ্ছেন, একটা ভ্যারিয়েবল, ভেরি সিম্পল ডেটা সেট উইথ অনলি ওয়ান কলাম কম্পোজড বাই নাম্বারস। মানে হচ্ছে আমাদের একটা যদি ভ্যারিয়েবল কম্পোজড বাই নাম্বারস হয়, সেক্ষেত্রে আমরা কি ভিজুয়ালাইজেশন চুজ করতে পারবো। একটা হচ্ছে হিস্টোগ্রাম আর একটা ডেনসিটি প্লট। এখন হিস্টোগ্রামের কাজ কি সেটা আমরা জানতে পারবো এটার উপর ক্লিক করলে। ওকে, অ্যান অ্যাকুরেট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ নিউমেরিক ডেটা। এরপরে আমরা হিস্টোগ্রাম সম্পর্কে এখান থেকে জানতে পারবো। A histogram takes as input as numeric variable only. The variable is cut into several bins and the number of observations per bin is represented by the height of the bar. It is possible to represent the distribution of several variables on the same axis using this technique. এরপরে আপনি এই হিস্টোগ্রামটা, এই যে আর গ্রাফ গ্যালারি, এখানে যদি যান তাহলে আপনি কীভাবে ইয়ে করতে হয়, মানে আপনি এই হিস্টোগ্রামটা কীভাবে কাজ করে, কীভাবে তৈরি করে, এই যে এখানে পুরোটা পাবেন। আমার উদ্দেশ্য এটা না, যেহেতু আমরা এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। আমার উদ্দেশ্য এখন এই ডিসিশন ম্যাপ বা ডিসিশন ট্রিটা বোঝানো। তাহলে কি বুঝলাম এখান থেকে? যখন আমাদের ডেটা সেটে আমরা দেখব, আমি যখন সিদ্ধান্ত নিব যে আমি একটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল ভিজুয়ালাইজ করতে চাই, তখন আমরা আইদার হিস্টোগ্রাম অর ডেনসিটি প্লট চুজ করব। এখন আসি, যদি আমাদের দুইটা নিউমেরিক ভ্যারিয়েবল থাকে, এখন আপনাদের কাছে প্রশ্ন, যখন আমাদের দুইটা নিউমেরিক ভ্যারিয়েবল থাকবে তখন সেটা আমাদের কি মানে কোনো সম্পর্ক দেখাবো নাকি জাস্ট, এটা একটু আপনাদের বলতে হবে, এটাকে আমাদের কোনো রিলেশনশিপ দেখাবো নাকি জাস্ট? হ্যাঁ, রিলেশনশিপ, হ্যাঁ, এটা আমরা কি করব? রিলেশনশিপ দেখাবো, তাই না? তো এখন আমরা এটা রিলেশনশিপ যদি আমরা দেখাইতে চাই, তা এখন আমাদের এখানে টু নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস, এরপরে আমার সিদ্ধান্ত নিতে হবে আমার ডেটাটা কি অর্ডার্ড, মানে সর্টেড কি সর্টেড না। যদি আমাদের ডেটাটা সর্টেড না হয়, সেক্ষেত্রে ডেটা সর্টেড না, এটা আমরা মানে প্রথম দেখব যে মানে ডেটা সর্ট কিনা বা অর্ডার্ড কিনা। তারপরে আমরা দেখব যে আমাদের এইখানে ফিউ পয়েন্টস অর মেনি পয়েন্টস, মানে হচ্ছে ডেটা সেটটা কি ছোট নাকি বড়। যদি ডেটা সেট ছোটো হয়, সেক্ষেত্রে আমরা বক্স প্লট, হিস্টোগ্রাম অ্যান্ড স্ক্যাটার প্লট, আবার বলছি বক্স প্লট, হিস্টোগ্রাম অ্যান্ড স্ক্যাটার প্লট, এই তিনটা যে কোনো একটা আমরা চুজ করব যদি আমাদের ডেটা সেট ছোটো হয়। আর যদি মেনি পয়েন্টস হয়, মানে একটু বড় হয়, এখানে দেখতে এ ডেটা সেট কম্পোজড বাই টু কলামস অল নিউমেরিক। ইন দিস কেস উই কনসিডার ডেটা সেট উইজ মোর দ্যান 2000 ডেটা পয়েন্টস অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, যদি আমাদের দেখতে পাচ্ছি যে ডেটাটা সর্টেড না এবং অনেক ডেটা আছে, মানে মেনি ডেটা পয়েন্টস, সেক্ষেত্রে আমরা বায়োলিন প্লটস, ডেন্সিটি প্লট, হ্যাঁ, তারপরে স্ক্যাটার উইথ মার্জিনাল পয়েন্ট, 2D ডেন্সিটি প্লট, এই প্লটগুলো আমরা চুজ করব। এখন আপনাদের মনে কাজ করতে পারে, এতগুলো শিখবো? হ্যাঁ, এতই আমাদের শিখতে হবে, কিন্তু আপনার সব মাস্টার হওয়ার দরকার নেই, কারণ এখানে যেহেতু সব কিছু আছেই, আপনার যখন যেটা দরকার আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন, কিন্তু কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার থাকতে হবে।
তাহলে এখানে আমরা দেখলাম যে নট অর্ডার যদি থাকে এবং ডেটা, এখানে আবার আমাদের আরেকটা ডিসিশন নিতে হবে যে ফিউ ডেটা পয়েন্টস অর মেনি ডেটা পয়েন্টস। ওকে, এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে যে যদি আমাদের ডেটাটা সর্টেড থাকে বা অর্ডার থাকে, সেক্ষেত্রে আমরা কানেক্টেড স্ক্যাটার প্লট চুজ করব, অথবা এরিয়া প্লট, অথবা লাইন প্লট। এটা মানে এটুকু আপনারা বুঝতে পারছেন? টু নিউমেরিক ভ্যারিয়েবলস যখন আমরা কাজ করব তখন কি বুঝতে পারছেন আপনারা এটা কি কি যা বললাম এখানে? এটা সবসময় মনে রাখবেন যে লাইন প্লট যখন আমরা ক্রিয়েট করব অবশ্যই ওই ডেটাটা সর্টেড হতে হবে, মানে অর্ডার্ড হতে হবে। মানে ধরেন এরকম আপনার ডেটা সেটের মধ্যে আছে 10, তারপরে হচ্ছে 50, তারপরে ধরেন 122, তাহলে এইটা কি মানে সর্টেড আছে? এটা কিন্তু সর্টেড, কিন্তু ধরেন এরকম আছে যে 240, 10, 11, আবার 300 এরকম, এটা কিন্তু সর্টেড না, তাই না? তো আমরা যখনই লাইন প্লটের কথা চিন্তা করব অবশ্যই কি করতে হবে, সর্টেড ডেটা নিতে হবে। বা আমরা চাইলে ডেটা সর্ট করেও নিতে পারি, আর যদি আমি চাই যে সর্ট করব না, সেক্ষেত্রে আমরা এই দুইটা লাইনের যে কোনো একটা প্লট চুজ করব। এইটা গেল যে দুইটা নিউমেরিক ভেরিয়েবল যদি হয় কোন ধরনের প্লট আমরা চুজ করব। এখন আসি যদি আমাদের দুইয়ের অধিক ভেরিয়েবল হয় নিউমেরিক, সেক্ষেত্রে যদি আমাদের অর্ডার না হয়, বক্স প্লট, ভায়োলিন প্লট, বাবল প্লট অ্যান্ড 3D স্ক্যাটার প্লট। ওকে, যদি আমাদের ডেটাটা সর্টেড হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে স্ট্যাকড এরিয়া প্লট, সরি অর্ডার যদি হয় স্ট্যাকড এরিয়া প্লট, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি স্ট্রিম গ্রাফ, লাইন প্লট অ্যান্ড এরিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের দুইয়ের অধিক নিউমেরিক ভ্যারিয়েবলের ক্ষেত্রে। যদি মানে 3-এরও বেশি হয়, মানে সেভারাল নিউমেরিক ভ্যারিয়েবলস, সেক্ষেত্রেও আমরা যদি এটা সর্টেড না হয় সেক্ষেত্রে বক্স প্লট, বায়োলিন প্লট, তারপরে রিজ লাইন প্লট, পিসিএ, হ্যাঁ, কোরিলোগ্রাম, হিট ম্যাপ, ডেন্ডোগ্রাম, এগুলো চুজ করতে পারি। তাহলে এখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনারা কি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে অনেক জিনিস কমন আছে? ডেটা যখনই সর্টেড না তখন আমরা বক্স প্লট, ভায়োলিন প্লট, হিস্টোগ্রাম এগুলো চুজ করতে পারছি, বা স্ক্যাটার প্লট। এটা কি দেখতে পাচ্ছেন? এটা কি বুঝছেন? যখন ডেটা সর্টেড হবে তখন আমরা সাধারণত কোন ধরনের প্লট নিব? হ্যালো, যখন ডেটাটা আমাদের সর্টেড থাকবে তখন কোন ধরনের প্লট সাধারণত আমরা ইউজ করব? লাইন প্লট, হ্যাঁ, লাইন এরিয়া, এটা মানে মনে রাখবেন যে লাইন, সোজা কথা। কারণ আমরা যখন ডেটা যদি সর্ট না থাকে তাহলে তো আমাদের লাইনটা আঁকা বাঁকা আসবে, মানে ঠিক হবে না। এই জন্য আমাদের সর্টেড ডেটা ব্যবহার করতে হবে লাইন প্লটের ক্ষেত্রে। এই প্লটগুলো হচ্ছে আমরা নিউমেরিক ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেন ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে যদি আমাদের একটা ভ্যারিয়েবল হয়, বার প্লট, ললিপপ প্লট, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে আমাদের পাই চার্ট আর হচ্ছে বার চার্ট, এই হচ্ছে মোস্ট কমন। তো আমরা এটাই মানে আপাতত এগুলো আমরা দেখব। ডোনাট চার্টও ইউজ করা হয়, ট্রি ম্যাপ ইউজ করা হয়, সার্কুলার ইউজ করা হয়। তো জাস্ট এই যেটা বললাম যে একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের এই প্লটগুলো আমরা চুজ করতে পারি। যেটা আমি বললাম মোস্ট কমন হচ্ছে বার চার্ট, পাই চার্ট, ডোনাট চার্ট, এইগুলা। যদি আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল দুইয়ের বেশি হয়, এই যে দেখতে পাচ্ছি যে যদি আমাদের টু ইন্ডিপেন্ডেন্ট লিস্ট হয় সেক্ষেত্রে আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করি। আর যদি নেস্টেড হয়, মানে একই সাথে অনেকগুলো থাকে, ট্রি ম্যাপ, সার্কুলার প্যাকিং, ওকে, বার প্লট, ডেন্ডোগ্রাম। আর যদি আমাদের সাবগ্রুপ থাকে সেক্ষেত্রে গ্রুপ, স্ক্যাটার প্লট, হিট ম্যাপ, ললিপপ, এগুলা, স্ট্যাক বার চার্ট, এগুলা। তো আমরা এটা দেখবো যে স্ট্যাক বার চার্ট কীভাবে মানে বার চার্ট কীভাবে কাজ করে বা এরকম। তা এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন। এগুলো আপনারা এক্সপ্লোর করবেন, আমি জাস্ট কীভাবে আপনারা এটা ইউজ করবেন সেটার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনাদের পালা, এটা আপনারা দেখবেন এবং প্রত্যেকটার এই যে এর উপর ক্লিক করে প্রত্যেকটা সম্পর্কে আইডিয়া নেবেন, যাতে আমার পরবর্তী ক্লাসগুলা মানে কন্ডাক্ট করতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে আপনারা এটা মুখস্থ করার দরকার না, আপনি দেখলে বুঝতে পারবেন যে বার প্লট এটা কি রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্টস দ্য ভ্যালু অফ এন্টিটিজ ইউজিং বার অফ ভ্যারিয়াস লেন্থ। ওকে, দেন এখানে আপনারা করতে পারবেন কমন কিছু মিস্টেক্স আছে আমরা মানে রেগুলারলি সেটা করে থাকি, সেগুলো কীভাবে অ্যাভয়েড করা যায়, প্রত্যেকটা গ্রাফ সম্পর্কে আপনারা এখানে থেকে আইডিয়া পাবেন। ঠিক আছে, যেমন ধরেন ভেন ডায়াগ্রাম কীভাবে কাজ করে, শো লিস্ট সাইজ অ্যান্ড দ্য ইন্টারসেকশন। এই যে আপনাদের
নেক্সট টাস্ক হলো এটা। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা। অনেক সময় আমাদেরকে কি করতে হবে, নিউমেরিক ডেটা এবং ক্যাটাগরিক্যাল ডেটা একসাথে ভিজুয়ালাইজ করতে হবে। তো এই পুরা ট্রিটা হচ্ছে নিউমেরিক এবং ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যদি আমাদের মানে একটা নিউমেরিক এবং একটা ক্যাটাগরিক্যাল হয় এবং ডেটাটা এখানে দেখেন ওয়ান অবজারভেশন পার গ্রুপ, সেক্ষেত্রে আমরা বক্স প্লট, ললিপপ, ডোনাট চার্ট, পাই চার্ট, মানে যদি আমাদের একটা নিউমেরিক এবং একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হয় তাহলে এই প্লটগুলো চুজ করি। আর যদি সেভারেল যদি সেভারেল অবজারভেশন হয় সেক্ষেত্রে বক্স প্লট, বার্লিন প্লট, হিস্টোগ্রাম, ডেনসিটি এগুলো চুজ করে থাকি। যদি আমাদের একটা ক্যাটাগরিক্যাল সেভারাল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল হয় এবং অর্ডার্ড না, সেক্ষেত্রে আমরা গ্রুপ, স্ক্যাটার, 2D, ডেনসিটি, বক্স প্লট, বার্লিন, পিসিএ, হ্যাঁ, এইগুলো ইউজ করি। আর যদি আমাদের এই নিউমেরিক আর এখানে আমাদের এই যে সেভারাল ক্যাটাগরিক্যাল আর নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, জাস্ট আপনারা এগুলা এখান থেকে এক্সপ্লোর করবেন এবং প্রত্যেকটার উপর ক্লিক করে, যেমন বক্স প্লট আমরা আগেই পড়ে এসেছি, জাস্ট আপনারা এখান থেকে এই ডিসিশন ম্যাপটা ভালো করে দেখবেন। আমরা শিখব মূলত এই ম্যাপ পর্যন্ত, যেমন এটা হচ্ছে এই যে ম্যাপটা, এটা কিভাবে কাজ করে বা এই ম্যাপের কাজ কি। এটা আমরা পাবলিক হেলথে যেহেতু কাজ করছি, আমাদের অবশ্যই ম্যাপ তৈরি করতে হবে এবং ম্যাপের অনেক গুরুত্বপূর্ণ ভিজুয়ালাইজেশন আছে, আমরা চেষ্টা করব। এছাড়াও নেটওয়ার্কিংয়েরও অনেক ভিজুয়ালাইজেশন আছে, আমরা এটাও শেখার চেষ্টা করব রিয়েল ডেটা দিয়ে। টাইম সিরিজ অ্যানালাইসিস, এটাও আমাদের প্রয়োজন আছে, এটাও আমরা দেখব ইনশাআল্লাহ। এখন আপনাদের এখন আজকে যত পর্যন্ত দেখালাম, যতটুকু আপনাদের কাজ হবে এইটা ভালো করে দেখা, মানে হচ্ছে যে এই ডিসিশন ম্যাপটা আপনারা সবাই খুব ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে। আপনারা যদি এটা ভালো করে না দেখেন তাহলে কিন্তু আসলে পরবর্তী ক্লাসটা ভালো বুঝতে পারবেন না। ওকে, এতটুকু কারো কোনো প্রশ্ন আছে? না আপনারা বুঝেছেন এতটুকু? হ্যালো, এতটুকু? ওকে, নেক্সট হচ্ছে এখন আমরা একটা ডেটা এক্সপ্লোর করি, এক্সপ্লোরিং ডেটা সেটস ফর ভিজুয়ালাইজেশন। তো কীভাবে? ধরেন আমরা এখানে গ্যাপ মাইন্ডার যে লাইব্রেরিটা সেটা লোড করেছি, তারপরে হেড মানে হচ্ছে প্রথম 6টা অবজারভেশন দেখতে চাই, জিটি মানে অ্যাকচুয়ালি মানে এই টেবিলটা যেন নাইসলি ফরম্যাটেড হয়, এই জন্য জিটি ফাংশনটা আমি এখানে কল করেছি। এগুলো আপনাদের ইতিমধ্যে জানার কথা, এই যে পাইপ অপারেটর এবং যে ফাংশনগুলো কীভাবে কাজ করে। তো এখানে দেখেন কান্ট্রি, কন্টিনেন্ট, ইয়ার, লাইফ এক্সপেক্টেন্সি, পপুলেশন, জিডিপি পার। এখন আপনাদের কাছে আমি যদি বলি যে ধরেন আমার ভ্যারিয়েবলটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, আপনারা বলেন তো যে এখানে আমরা কোন ধরনের প্লট নিতে পারি, মানে কোন ধরনের গ্রাফ চুজ করতে পারি? তার আগে প্রশ্ন, এই লাইফ এক্সপেক্টেন্সি এটা কোন ধরনের ভ্যারিয়েবল? এটা নিউমেরিক না ক্যাটাগরিক্যাল? এটা নিউমেরিক ভ্যারিয়েবল। ওকে, তাহলে আমরা একটু আগে শিখলাম যদি আমাদের একটা নিউমেরিক ভ্যারিয়েবল হয় সেক্ষেত্রে আমরা কোন ধরনের চুজ করতে পারি? হিস্টোগ্রাম, রাইট? হিস্টোগ্রাম। কান্ট্রি, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, তাহলে আমরা একটা ক্যাটাগরিক্যাল ডেটা যদি ভিজুয়ালাইজ করতে চাই, একটু আগে আমরা পড়ে আসি, তাহলে আমরা কি করতে পারি? বার চার্ট চুজ করতে পারি। কন্টিনেন্ট, যদি আমরা একটা মানে তাহলে বার চার্ট। ইয়ার সেম, পপুলেশন, হিস্টোগ্রাম, এটাও হিস্টোগ্রাম। তো এই যে ডেটা, এই ডেটাটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে কখন কোন ধরনের ভিজুয়ালাইজেশন আপনি দেখবেন। যেমন ধরেন আমি যদি ইয়ার এবং লাইফ এক্সপেক্টেন্সি করতে চাই, মানে দেখতে চাই, তাহলে এখানে কিন্তু একটা ক্যাটাগরিক্যাল, একটা নিউমেরিক্যাল। একটু আগে আমরা শিখে আসছি একটা নিউমেরিক্যাল এবং একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল কীভাবে ভিজুয়ালাইজ করতে হয়, তাই না? অথবা আমরা যদি দেখতে চাই জিডিপি পার ক্যাপ এবং মানে লাইফ এক্সপেক্টেন্সির সম্পর্ক, সেটাও কিন্তু আমরা দেখতে পারি। তো আমরা এই প্রথমে আমাদের কাজ হলো ডেটা সেট যখন আমরা লোড করে আমরা প্রথম কাজ, আমি বারবারই বলেছি আপনাদের, প্রথম কাজ হলো ডেটা স্ট্রাকচার চুজ করা, এবং তখন আমরা এখান থেকে বুঝবো কোনটা ক্যাটাগরিক্যাল কোনটা নিউমেরিক ডেটা। দেখেন এবার এখানে আমি গ্লিমস ফাংশনটা কল করেছি, আমাদেরকে এখানে বলছে কান্ট্রি, ফ্যাক্টর মানে হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, কন্টিনেন্ট, ফ্যাক্টর, ইয়ার, ইন্টিজার, লাইফ এক্সপেক্টেন্সি, ডাবল, পপুলেশন, ইন্টিজার, জিডিপি পার ক্যাপিটা, ডাবল। তার মানে এখানে আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল যেগুলো আছে, আমি যদি চিনতে পারি এটা ক্যাটাগরিক্যাল, তাহলে কোন ধরনের ভিজুয়ালাইজেশন আমি চুজ করব সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। ওকে, দ্যাটস অল।
আজকে আমাদের লেকচার এই পর্যন্তই ছিল। এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমি মানে উত্তর করার চেষ্টা করব।